আসসালামু আলাইকুম। প্রজেক্ট এইচ এর বায়োলজি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে কি বলতেছি? আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইচ এর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় চ্যাপ্টার প্রাণীর পরিচিতি এই চ্যাপ্টারটা পড়া শুরু করব। সো আমাদের প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে আমরা জানি আমাদের এখানে তিনটা প্রাণী সম্পর্কে ডিটেলস জানতে হয়। কি কি প্রাণী? হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। সো আজকে আমরা পড়বো হাইড্রা সম্পর্কে। হাইড্রা সম্পর্কে পড়তে আমাদের দুইটা ক্লাস দরকার। সো আমরা দুইটা ক্লাসে হাইড্রা সম্পর্কে পড়বো, হাইড্রার যাবতীয় যা কিছু আছে। তারপরে পড়বো আমরা ঘাসফড়িং এন্ড সবশেষে আমরা পড়বো রুই মাছ। সো আসো হাইড্রাতে। হাইড্রা, প্রথমত হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া আমরা যখন পর্ব পড়েছিলাম, সেই যে পি সি পি এন এম এ ই সি, এর মধ্যে যে সি ফর নিডারিয়া, এই নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। আমরা যদি হাইড্রার শ্রেণীবিন্যাসটা একটু দেখি, দেখো এই পাশে হাইড্রার ফুল শ্রেণীবিন্যাসটা দেয়া আছে। তাহলে হাইড্রা কিংডমকে, যেহেতু এটা একটা প্রাণী সেহেতু অ্যানিমেলিয়া। ফাইলাম কি? ফাইলাম নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোইডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা, স্পেসিস অনেকগুলো স্পেসিস আছে এখানে। কতগুলো স্পেসিস আছে দেখো, সেটা আমরা পরে জানবো, আমরা পরে স্লাইডে সেটা পড়বো। স্পেসিস কি? হাইড্রা ভালগারিস। আগে স্লাইডে পড়বো। সো এই হচ্ছে আমাদের হাইড্রার শ্রেণীবিন্যাস। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, আর কিছু না হলেও অ্যানিমেলিয়া, নিডারিয়া আর এই যে হাইড্রা, হাইড্রা ভালগারিস বা হাইড্রা ভিরিডিস হোয়াটএভার যেগুলো প্রজাতি আছে, সেই প্রজাতির নামগুলো কিন্তু আমাদের মুখস্থ করতেই হবে। এখন এই যে হাইড্রা, হাইড্রা আবিষ্কার করলো কে? হাইড্রার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে, আর নামকরণ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তোমাদের অনেক সময় এইটা নিয়ে একটু কনফিউশন হয় যে নামকরণ কে করেছে আর আবিষ্কার কে করেছে। দেখো আমরা কি জানি, দ্বিপদ নামকরণের জনক কে বলতো? দ্বিপদ নামকরণের জনক হচ্ছে এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এখান থেকে মনে রাখবে নামকরণের সাথে যেটা জড়িত, তাহলে হাইড্রার নামকরণের সাথে জড়িত যেটা, সেইটাই হবে ক্যারোলাস লিনিয়াস। তাহলে আরেকটা হবে কি? আব্রাহাম ট্রেমব্লে। তাহলে হাইড্রার নাম হাইড্রা হলো কেন? এই হাইড্রা নামটা এসেছে গ্রিক মিথোলজি থেকে। মিথোলজিতে তোমরা নিশ্চয়ই হারকিউলিসের নাম শুনেছো সবাই। হারকিউলিসের 12টা টাস্ক ছিল, যে হারকিউলিসের 12 টাস্ক বলা হয়। এই 12টা টাস্ক, এই 12টা টাস্কের মধ্যে একটা ছিল যে তাকে হাইড্রাকে মারতে হবে। এখন এই হাইড্রা কি? হাইড্রা হচ্ছে একটা প্রাণী যেটার একটা মাথা কাটলে সেখান থেকে আবার মাথা গজাতে পারতো। তো আমরা এই যে হাইড্রা নিয়ে পড়াশোনা করব, এই হাইড্রারও এরকম একটা পুনরুৎপত্তির বৈশিষ্ট্য আছে। হাইড্রা যদি একে মধ্যখান থেকে বা অনুপ্রস্থ ভাবে কেটে দেওয়া হয়, তাহলে এটা মারা না, যে এটা এরকম দুই ভাবে বিভক্ত হয়ে দুইটা আলাদা আলাদা হাইড্রা তৈরি করতে পারে। সো এই জন্য বলা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এবং সেইখান থেকেই সেই গ্রিক প্রাণী হাইড্রা বা গ্রিক মিথোলজির প্রাণী হাইড্রা থেকেই এই হাইড্রার নাম হয়েছে হাইড্রা। সো কোন পর্বের প্রাণী? আমরা বললাম নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের টোটাল প্রজাতি হচ্ছে 40টা। সরি, হাইড্রার টোটাল প্রজাতি, হাইড্রা নিডারিয়া পর্বের না, হাইড্রার টোটাল প্রজাতি হচ্ছে 40টা। এই 40টার মধ্যে বাংলাদেশে কতগুলো পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায় এই 3টা প্রজাতি, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভিরিডিজিমা, হাইড্রা অলিগাপ্টিস। এদের কালারটা আমাদেরকে একটু জানতে হবে যে কোনটার কালার কি। হাইড্রা অলিগাপ্টিস এটা হচ্ছে বাদামি বর্ণের, আর হাইড্রা ভিরিডিজিমা হচ্ছে সবুজ বর্ণের। হাইড্রা ভিরিডিজিমার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। তাহলে এই যে ক্লোরো মানে আমরা কি জানি? ক্লোরো মানে হচ্ছে সবুজ।
তাহলে এই হাইড্রা ভিরিডিজিমার রং হচ্ছে সবুজ আর ও বাদামি, ও বাদামি, ও বাদামি, ও বাদামি। তাহলে হাইড্রা অলিগ্যাকটিস হচ্ছে বাদামি, ও বাদামি, বা এটার আরেকটা নাম আছে হাইড্রা ফুচকা। তাহলে কি ফুচকা, ফুচকার ওটা একটু বাদামি মতন দেখতে না? সো এখানে মনে রাখবা যে হাইড্রা অলিগ্যাকটিস ও বাদামি, আর হাইড্রা ভালগারিস হচ্ছে বর্ণহীন। এই তিনটা প্রজাতির হাইড্রা আমাদের দেশে পাওয়া যায়। তো দেখো হাইড্রার আমরা অলরেডি শ্রেণীবিন্যাসটা পড়ে ফেলেছি। এবার হাইড্রার কিছু সাধারণ বৈশিষ্ট্য, আমরা যখন নিডারিয়া প্রাণীর বৈশিষ্ট্য পড়েছি তখনই আমরা যা যা বৈশিষ্ট্য নিডারিয়া প্রাণীতে আছে সেগুলো সব অবশ্যই হাইড্রাতে থাকবে। এর বাইরে হাইড্রার আলাদা প্রাণী হিসেবে বৈশিষ্ট্য দেখো তিনটা প্রথমে মুক্তজীবী, মুক্তজীবী মানে কি ফ্রি লিভিং, এটা কারোর উপরে ডিপেন্ড করে না। মুক্তজীবী কোথায় থাকে? এরা মিঠা পানিতে থাকে। খায় কি? এরা খায় মাংস, এরা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস। আর এদের বললামই যে একটা স্পেশাল প্রপার্টি আছে, স্পেশাল বৈশিষ্ট্য, স্পেশাল ক্ষমতা আছে, সেটা কি পুনরুৎপত্তি করতে পারে। এখন কোন কোষ থেকে পুনরুৎপত্তি হয়, কিভাবে হয়, এই সব কিছু আমরা পরে জানবো। এ হচ্ছে হাইড্রার বৈশিষ্ট্য। এবার আমরা হাইড্রার একটু গঠনে আসি, যে হাইড্রা দেখতে কেমন। চল আগে আমরা হাইড্রার ছবিটা দেখে আসি। দেখো এটা হচ্ছে একটা হাইড্রার ছবি। তোমাদের যদি মনে থাকে আমরা যখন নিডারিয়া পড়েছিলাম তখন নিডারিয়া প্রাণীর আমরা দুইটা দশা পড়েছি। একটা দশায় কি, একটা দশাকে বলে পলিপ। এই যে পলিপটা কি দেখতে এরকম ছিল, রাইট? এটা হচ্ছে পলিপ। আর মেডুসা কেমন ছিল? মেডুসা হচ্ছে এমন, মেডুসা হচ্ছে এমন, এটা হচ্ছে মেডুসা। তাহলে দেখো তো ওইটা একটা হাইড্রা, হাইড্রাটা দেখতে কার মতো? পলিপের মতো না মেডুসার মতো? দেখো হাইড্রা দেখতে পলিপের মতো না মেডুসার মতো? হাইড্রাটা হচ্ছে পলিপের মতো। তাহলে হাইড্রার প্রধান দশা কোনটা? হাইড্রার দশা হচ্ছে এই পলিপ দশা। তাহলে আমরা যদি বাহ্যিকভাবে দেখি যে এই হাইড্রার গঠনের মধ্যে কি কি আছে, হাইড্রার বাহ্যিক গঠনে কোন কোন জিনিসগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, তাহলে এখানে তিনটা মূল জিনিস দেখা যায়। কি কি তিনটা মূল জিনিস দেখা যায়? হাইপোস্টোম, দেহকাণ্ড বা ট্রাঙ্ক, আর পদতল বা পদচাকতি। চাকতি ইংরেজি কি? ডিস্ক, তাই এটাকে বলে পেডাল। পেডাল মানে কি? পদ সংক্রান্ত, পেডাল ডিস্ক। তাহলে হাইপোস্টোম, দেহকাণ্ড বা ট্রাঙ্ক, আর একটা হচ্ছে পদতল বা পদচাকতি, ইংলিশে পেডাল ডিস্ক। এই তিনটা গঠন মিলে তৈরি হয় হাইড্রার দেহ। এখন কোনটা কি দেখো, হাইপোস্টোম বাংলায় মুখছিদ্র। এই যে দেখো হাইড্রার এইটা হচ্ছে মুখ, এই মুখের ভেতরে যে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমরা কি বলছি? মুখছিদ্র। তাহলে এইটা হচ্ছে হাইড্রার মৌখিক প্রান্ত বলতে পারি আমরা এটাকে। এটাকে আমরা হাইড্রার মৌখিক প্রান্ত বলতে পারি না? তাহলে এইটার অপোজিট যেটা সেটা কি হবে? মৌখিকের অপোজিট বিমৌখিক। তাহলে এইটা হচ্ছে হাইড্রার বিমৌখিক প্রান্ত, বিমৌখিক প্রান্ত। তাহলে এইটা হচ্ছে হাইপোস্টোম। হাইপোস্টোম কি? গোলাকার, এবং এটা কি সংকোচন প্রসারণ ক্ষম। কেন সংকোচন প্রসারণ ক্ষম? এইটা দিয়ে ওকে খাবার খেতে হবে, তো খাবার খাওয়া লাগবে। খাবার খাওয়ার জন্য যদি সংকোচন প্রসারণ না হয় এটা কি নিচের দিকে যাবে? সে তো আবার বাইরে বের হয়ে চলে আসবে যদি সংকোচন প্রসারণ করে এটাকে খোলা বন্ধ করতে না পারে। তো এই জন্য হাইপোস্টোম হচ্ছে সংকোচন প্রসারণশীল একটা ছিদ্র, যার মধ্যে দিয়ে সে খাবার গ্রহণ করবে। এখন বিমৌখিক প্রান্তে কি থাকে? এই যে বিমৌখিক প্রান্তে এখানে যে কোনো কিছুর সাথে আটকে থাকে, এটা কোনো কিছুর সাথে আটকে থাকে। আমরা কি দিয়ে আটকে থাকি? বা আমাদের নিচে কি থাকে? পা থাকে। তাহলে এইটাকে আমরা বলি পাদচাকতি। এটা একটা ডিস্কের মতো অংশ, এটাতে কি পা আটকে থাকে। তাহলে এই পাদচাকতির কাজ কি কি আছে আমরা বলি। পাদচাকতি কি করে? এটা আটকে রাখে। আটকে রাখে। যখন এটা চলন হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলবে, সেই চলনেও কি এই পাদচাকতি কাজ করবে। তাহলে কি চলন। আর কি করে? এটা বুদবুদ ক্ষরণ করে
ভাসিয়ে রাখে এই জিনিসটাকে। এটা যদি একটা ধরো বাবলের মধ্যে, পানির মধ্যে বাবল কি ভাসে না বুদবুদ, তো এইটা যদি একটা বুদবুদ খরণ করে নিজেকে ভাসিয়ে রাখতে পারে, সেই কাজটা কে করে? সেই কাজটাও পাদচাকতি করে। তো এটা একটা যে কোনো কাঠামোতে নিজেকে আটকে রাখে, চলন হয় এবং বুদবুদ গঠন করে ভাসিয়ে রাখে, এগুলো হচ্ছে পাদচাকতির কাজ। সো হাইপোস্টোম আর পাদচাকতি বাদে এখানে যা যা সবই দেখছো, সবকিছু কিসের পার্ট? সবকিছু হচ্ছে দেহকাণ্ডর পার্ট, বাকি সবই হচ্ছে তার নিজের দেহের অংশ। এখন দেহের অংশে কি কি আছে দেখো, তার আগে আমরা একটু এখানে আসি। এই যে বৃত্তাকার, মুখছিদ্র, বাকি যা বলার আমরা সব বললাম। এবার আমরা দেহকাণ্ড বা ট্রাঙ্ক নিয়ে একটু ডিটেলস পড়ি। ট্রাঙ্কের আবার পার্ট হচ্ছে, আমরা যদি ব্রড হেডিং এ এই সব পার্ট গুলোকে দেখি, এখানে অনেকগুলো পার্ট না, শুধু হাইপোস্টোম আর পাদচাকতি এই দুইটা বাদ গেছে, বাকি সবই তো ট্রাঙ্কের পার্ট। তাহলে ট্রাঙ্ক বা দেহকাণ্ড আছে, ট্রাঙ্ক আমি এখানে লিখে রাখি, ট্রাঙ্ক। এটা যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা আমরা কিছু ভাগে ভাগ করেছি, যেমন কি কোর্সিকা। কোর্সিকার ইংরেজি কি? কোর্সিকার ইংরেজি হচ্ছে টেন্টাকল। কোর্সিকার ইংরেজি টেন্টাকল। আচ্ছা, জিনিসটা চেঞ্জ হয়ে গেল কেন? I don't know. পেজ, হ্যাঁ পেজটাই চলে পুরো হচ্ছে সাদা হয়ে গেছে। এই এই পেজটা তো উপরে কোথাও দেখলামও না, একদম উপরে আছে কিনা দেখো তো সবার শুরুতে। এটার পরের পেজ নাকি এটার পরের পেজ? এক নম্বরে কোনটা আছে? একে তো এইটা, এই যে এইটার পরেরটা এইটা। এটা 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। হ্যাঁ আমি হচ্ছে যদি একটু দেখি। কি বলবো? দেখি একটু থামো, আমি এটার সাথে দেখি। হাইপোস্টোম, বৃত্তাকার, এটা কি কেউ এডিট করতেছে নাকি? ও না, হ্যাঁ 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 এটা, এইটা এটার পরে কোনটা? এটার পরে হচ্ছে এটা, হ্যাঁ এটাই। আমাদের ট্রাঙ্ক বা দেহকাণ্ড, ট্রাঙ্ক বা দেহকাণ্ডের প্রথম ভাগ হচ্ছে কোর্সিকা। কোর্সিকার ইংলিশ কি? কোর্সিকার ইংলিশ হচ্ছে টেন্টাকল। তাহলে কোর্সিকা, কোর্সিকা জিনিসটা কি? এই যে দেখো এদের মাথা থেকে বা মুখের চারপাশ থেকে যে সুতার মতো কিছু অংশ বের হয়েছে না, এই সুতার মতো এই অংশগুলোকেই বলে হচ্ছে কোর্সিকা বা টেন্টাকল। এখন এটা কয়টা থাকে? কোর্সিকা থাকে 6 থেকে 10টা কোর্সিকা থাকতে পারে। এই কোর্সিকাগুলোর বৈশিষ্ট্য কি? এরা সুতার মতো, দেখো দেখিয়ে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে সুতার মতো। প্লাস এদের যে দৈর্ঘ্য, এদের দৈর্ঘ্য টোটাল হাইড্রার দৈর্ঘ্যের চেয়েও বেশি, কারণ এগুলো এরকম শাখা প্রশাখা ছড়ায় এভাবে এভাবে থাকে। সো এই জন্য এদের দৈর্ঘ্য এই হাইড্রার দেহকাণ্ডের দৈর্ঘ্যের চাইতেও বেশি হয়। এখন ছবিটা যদি একটু ভালো মতো তোমরা খেয়াল করো, দেখো তো বুঝতে পারো কিনা। এইখানে এরকম ফোলা ফোলা কিছু জায়গা আছে, দেখতে পাচ্ছ তোমরা কোর্সিকার মধ্যে? দেখো কোর্সিকার মধ্যে ফোলা ফোলা কিছু জায়গা আছে, এই যে এইটাকে বলে নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট ব্যাটারি। এইখানে কিছু স্পেশাল টাইপের কোষ থাকে, কোষগুলোকে বলে নিডোসাইট। এখন এই নিডোসাইট কি, এটার কাজ কি, এই সব কিছু আমরা পরে ডিটেলসে পড়বো। বাট এই যে দেখলাম নেমাটোসিস্ট ব্যাটারি, এর মধ্যে থাকে নিডোসাইট। তাহলে কোর্সিকা কি করবে দেখো, এই কোর্সিকাটার কাজ মনে হচ্ছে না যে তোমার আমার হাতের মতো, আমরা হাত দিয়ে যেই কাজ করি, ওর তো হাত নাই, তাহলে ও হাতের কাজটা এই কোর্সিকা দিয়ে করবে না?
তাহলে কোষশিকার দিয়ে কি করবো? আমরা হাত দিয়ে খাবার খাই। ও যে শিকার ধরবে, শিকার ধরলো কোন একটা শিকার ধরে, তো সেটা খাইতে হবে, কি দিয়ে খাবে? কোষশিকা দিয়ে খাবে। সো আহার করবে। আর চলন হবে কি দিয়ে? পদচাকতির সাথে আরেকটা জিনিস চলনে অংশগ্রহণ করবে, সেটা হচ্ছে কি? কোষশিকা। তাহলে চলন হবে। আত্মরক্ষা, তোমাকে যদি কেউ একটা মারতে আসে, তুমি প্রথম প্রতিরোধ কি দিয়ে করবা? হাত দিয়ে করবা না? তাহলে এরও তো এটা হাতের মতোই। তাহলে আত্মরক্ষা কি দিয়ে করবে? আত্মরক্ষা করবে কোষশিকা দিয়ে। তো এই সবই হচ্ছে টেন্টাকল বা কোষিকার কাজ। কয়টা থাকে? 6টা থেকে 10টা কোষিকা থাকে। কোষিকাতে কি থাকে? নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, যার মধ্যে নিডোসাইট থাকে। নিডোসাইট কি আমরা পড়বো। তাহলে হাইপোস্টোম গেল, পাদচাকতি গেল, কোষিকা গেল, মুখ, এটাও তো আমরা পড়েছি। এবার নেক্সট কি? মুকুল, পরিণত মুকুল। মুকুল কি হয়? মুকুল দিয়ে হচ্ছে অযৌন জনন হয়। সবকিছুতেই অযৌন জনন হয় মুকুল দিয়ে, আর যৌন জনন হয় গ্যামেট দিয়ে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হাইড্রা, হাইড্রা থেকে আরেকটা পার্ট বের হবে। মুকুল কি সেটা তো আমরা বুঝতেই পারতেছি, বিভিন্ন গাছেও বের হয়, গাছ থেকে যেরকম শাখা বের হয়, এরকম হাইড্রা থেকে মুকুল বের হবে। তোমরা একটু চিন্তা করে বলো যে হাইড্রা যদি পুষ্টি বেশি পায় তাহলে এখান থেকে এরকম মুকুল বের হবে, নাকি যদি পুষ্টি কম পায় তাহলে মুকুল বের হবে? নিজেরা একটু ভিডিওটা পজ করে 30 সেকেন্ড চিন্তা করো যে বেশি পুষ্টি পেলে এটা বের হবে নাকি কম পুষ্টি পেলে এটা বের হবে। দেখো এইটা তার বডি, এটা তার মূল বডি। মূল বডি থেকে একটা এক্সটেনশন বের হয়েছে, একটা এক্সট্রা পার্ট বের হয়েছে। তাহলে কি সেই এক্সট্রা পার্টের জন্য বেশি বেশি খাবার দরকার না তার? তার যদি কম খাবার থাকতো তাহলে যতটুকু আছে সেটাও তো আরো শুকায় যেত। আমরা বেশি খেলে ওয়েট গেইন করি নাকি কম খেলে? বেশি খেলে। তাহলে এইটা তো তার এক্সট্রা একটা ওয়েট। এক্সট্রা ওয়েট তৈরি করার জন্য ওকে কি বেশি বেশি খেতে হবে না? তাহলে হাইড্রা যখন বেশি খাবার পাবে সেই সময়ই তার মুকুল তৈরি হবে। বেশি খাবার পাওয়া মানে কি? সেটা তার অনুকূল পরিবেশ, তার বেঁচে থাকার জন্য ভালো। সো অনুকূল পরিবেশ বা বেশি খাবার পাবে এমন পরিবেশে মুকুল তৈরি হয়। বেশি খাবার পাবে এমন পরিবেশে বা অনুকূল পরিবেশে অযৌন জনন হয়। একই কথা। এই পরিবেশটা কোন ঋতুতে হয়? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে এদের বেশি বেশি খাবার পায়, এরা পোকা টোকা আসে বেশি বেশি, আর সেই সময়ে এদের বেশি বেশি খেয়ে এরা বডি থেকে আলাদা আলাদা পার্ট বের করে নতুন নতুন হাইড্রা তৈরি করে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি? জননাঙ্গ। তাহলে জননাঙ্গ কি? জননাঙ্গ যেগুলো পুং এবং স্ত্রী গ্যামেট তৈরি হয় যেখান থেকে, এই গ্যামেট দিয়ে কি হবে? যৌন জনন। তাহলে জননাঙ্গ কিসের জন্য ইউজ হয়? যৌন জননের জন্য। অযৌন জনন হচ্ছিল মুকুল দিয়ে, আর যৌন জনন হবে কি দিয়ে? যৌন জনন হবে এই জননাঙ্গ থেকে তৈরি গ্যামেট দিয়ে। তাহলে দেখো আমরা এর আগে যেটা পড়লাম যে যখন তার অনুকূল পরিবেশ, যখন তার খাবার অনেক বেশি, সেই সময় সে মুকুলের মাধ্যমে অযৌন জনন করবে। আর যেই সময় তার প্রতিকূল পরিবেশ, সে কোনো রকম খাবার পাচ্ছে না, সেই সময় কি করবে? সেই সময় তো মুকুল হতে পারবে না, সেই সময় হবে তার যৌন জনন। এটা কোন সময় হয়? এটা হয় হেমন্ত আর শীতকালে। ঠিক আছে? তাহলে বোঝা গেছে যে যৌন জনন আর অযৌন জনন কি। তাহলে দেখো তার অনুকূল পরিবেশে মুকুল তৈরি হচ্ছে, এই মুকুলটাই কিন্তু তার স্থায়ী প্রজনন পদ্ধতি। জননাঙ্গটা হচ্ছে অস্থায়ী। যখন হেমন্ত শীতকাল চলে যাবে, যখন তার দরকার হবে না, তখন আর এই জননাঙ্গ তার শরীরে থাকবে না। এখন জননাঙ্গ কি কি আছে দেখো। তার জননাঙ্গ আছে শুক্রাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়, মানে মেল ফিমেল। দেখো আমাদের মানুষে কি হয় যে একটা বডিতে শুধু মেল বৈশিষ্ট্য থাকে আর একটা বডিতে শুধু ফিমেল বৈশিষ্ট্য থাকে, বাট হাইড্রার ক্ষেত্রে সেম বডিতে মেল ফিমেল দুইটাই বৈশিষ্ট্য থাকে, বা মেল ফিমেল দুই জননাঙ্গই থাকে। মেল জননাঙ্গ বা পুং জননাঙ্গ যেটাকে আমরা বলি সেটা কি? শুক্রাশয়। শুক্রাশয় থাকে হচ্ছে উপরে এবং এটা কোণাকৃতি। ডিম্বাশয় থাকে নিচে, এটা হচ্ছে গোলাকার।
তাহলে দেহকাণ্ডে আমরা কি কি পেলাম? দেহকাণ্ডে পেলাম কোর্সিকা, কোর্সিকা দিয়ে হাতের যত কাজ আছে সব কোর্সিকা দিয়ে করবে সে। তার বাইরে আমরা পেলাম যৌন জননের জন্য জননাঙ্গ, যেটা অস্থায়ী, হেমন্ত শীতকালে হয়, আর স্থায়ী তাহলে একটা পদ্ধতি থাকবে, সেটা কি অযৌন জননের জন্য মুকুল তৈরি হবে। যে দেখো মুকুল তৈরি হয়েছে, সেইটার মধ্যেও আবার কোর্সিকা টর্সিকা এসেছে। সো এইভাবে আবার এটা এখান থেকে আলাদা হয়ে এখানে বসে যে একটা নতুন হাইড্রা তৈরি করবে। এই হচ্ছে বাহ্যিক গঠন। বাইরে থেকে হাইড্রা দেখতে এইরকম, হাইড্রার দেহের এই পার্ট আছে। এবার আমরা একটু আসি হাইড্রার অন্তর্গঠন। দেখো হাইড্রার অন্তর্গঠন, হাইড্রা আমরা কি বলেছি? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীর যে গঠন আর হাইড্রার গঠন সেম হবে না? আমরা দেখো নিডারিয়া পর্বের প্রাণীকে কি বলি? আমরা বলি ডিপ্লোব্লাস্টিক। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে কি? এদের স্তর হচ্ছে দুইটা। কি কি স্তর পড়েছিলাম আমরা? বাইরের দিকে হচ্ছে, বাইরের দিকে যে কোষের স্তর, এটা বাইরের দিকে স্তরটা হচ্ছে একটোডার্ম, একটোডার্ম। আর ভেতরে একটা স্তর থাকে, ভেতরের স্তরটা হচ্ছে কি আমাদের এন্ডোডার্ম। ভেতরে মানে হচ্ছে এন্ডোডার্ম, বা এটাকে আমরা বলতে পারি গ্যাস্ট্রোডার্ম, একই জিনিস, গ্যাস্ট্রোডার্ম। আর এই দুইটার মধ্যে কি থাকে? মধ্যে থাকে গ্লু। গ্লু এর নাম মধ্যে থাকে তাই মেসোগ্লিয়া। এই যে মধ্যখানে যে লেয়ারটা থাকে, মধ্যের লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া এটা কি? এটা হচ্ছে অকোষীয়, জেলির মতো অকোষীয়। ঠিক আছে, তাহলে আমরা গঠন কিন্তু জেনে গেলাম। এই এন্ডোডার্ম থেকেই পরে যেটা এপিডার্মিস মানে বাইরের ত্বক, সেই এপিডার্মিস তৈরি হয় এটা থেকে। গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয়, সরি, এপিডার্মিস তৈরি হয় একটোডার্ম থেকে, বাইরের লেয়ার। আর এন্ডোডার্মিস তৈরি হয় এই এন্ডোডার্ম থেকে, বা গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয়। তো একই জিনিস, আর দুইটার মধ্যে থাকে অকোষীয় মেসোগ্লিয়া। এই গঠন আমরা আরেকবার পড়ে ফেললাম। তাহলে এবার আসি দেখি, এই যে আমাদের দেখো একটোডার্ম, একটোডার্ম আমরা কি বলেছি? এগুলো তো কোষ সবই, এগুলো তো সবই কোষ, তাই না? এখন আমরা দেখব যে একটোডার্মে কি কি কোষ থাকে আর গ্যাস্ট্রোডার্মে কি কি কোষ থাকে। একটোডার্মে আর গ্যাস্ট্রোডার্মে কি সবসময় একই রকমের কোষ থাকবে নাকি আলাদা রকমের কোষ থাকবে? থাকলে কি কি কোষ থাকবে সেইগুলোই আমরা এখন পড়ব। আসো, তাহলে এপিডার্মিস বা যেটা ভ্রূণস্তর গঠনের সময় আমরা এটাকে বলছি কি একটোডার্ম, তাহলে সেইটাতে কি কি কোষ আছে? দেখো পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী স্নায়ু, গ্রন্থি, জনন, নিডোসাইট। একটা দেহের বাইরের গঠন দেওয়ার জন্য সেই বাইরে কি আছে? পেশি আবরণী কোষ আছে, যেটা দেহের আবরণ দিয়ে রেখেছে, নামের মধ্যেই আছে আবরণী। তাহলে এটা কি দিয়েছে? তার দেহকে আবরণ দিয়েছে। আর এটা যেহেতু তার মধ্যে পেশি আছে সেই জন্য সেটা পেশি আবরণী কোষ। তারপরে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে আমরা বলেছি হাইড্রার পুনরুৎপত্তি হয়, কোন কোষের জন্য পুনরুৎপত্তি হয়? হয় এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। তারপরে কি সংবেদী কোষ। সংবেদী কোষ মানে কি? যে কোনো সংবেদনা গ্রহণ করে, বাইরে থেকে একটা উদ্দীপনা গ্রহণ করে। হাইড্রার আশেপাশে শিকার এসেছে বা তাকে কোনো কিছু থেকে আত্মরক্ষা করতে হবে, এই সংবেদনাটা সে কি দিয়ে গ্রহণ করবে, কি দিয়ে রিসিভ করবে? এই সংবেদী কোষ দিয়ে রিসিভ করবে। আচ্ছা, সংবেদী কোষ দিয়ে রিসিভ করলো, এইটা তার শরীরে পরিবাহিত হবে কি দিয়ে? অবশ্যই সেখানে স্নায়ু থাকতে হবে, তাহলে কি স্নায়ু কোষ। তার বাইরে কিছু আছে কি? তার বাইরে কিছু গ্রন্থি কোষ আছে। দেখো এই কয়টা যে পাঁচটা কোষ বললাম, পেশি আবরণী, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, এই পাঁচটা কোষই কিন্তু এইখানে আছে, মানে গ্যাস্ট্রোডার্মেও আছে। গ্যাস্ট্রোডার্মে কি কি নাই? জনন কোষ নাই, নিডোসাইট নাই। কেন নাই? দেখো আমাদের যে জনন কোষ, মানে হাইড্রার যে জনন কোষ, এই যেগুলো তো তার জনন কোষ, এই জনন কোষটা দেখো তো
দেহের ভেতরের দিকে আছে না বাইরের দিকে আছে? বলো। শুক্রাশয়, ডিম্বাশয়, বাইরের ত্বকে না এগুলো সব? তাহলে শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো যদি বাইরের ত্বকে তৈরি হয়, ভেতরের ত্বকে আমার কি জনন কোষ দরকার আছে? ওদের তো আর ভেতরে, দেহের ভেতরে নিষেক হয় না, তাদের কি বাইরে হয়? তাহলে দেহের ভেতরের ত্বকে আমার তো জনন কোষের কোনো দরকারই নাই। তো এটা কি বাইরে দরকার আছে, এই জন্য এপিডার্মিসে জনন কোষ থাকে, বাট এন্ডোডার্মে কিন্তু কোনো জনন কোষ থাকে না। এরপরে কি নিডোসাইট, নিডোসাইট দিয়ে সে কি করে? নিডোসাইট দিয়ে সে শিকার ধরে। তো শিকার ধরার জন্য কোষ যদি এখন দেহের ভিতরে থাকে, সাপোজ দেহের মধ্যে কোষ, এই দেহে কোষিকা, এই যে কোষিকার বাইরে কোষ না থেকে ভেতরে কোষ, সে শরীরের ভেতরে কোন শিকার ধরবে বলো তো? শরীরের ভেতরে কিন্তু ধরার মতো কোনো শিকার নাই। এটাকে শিকারে সাহায্য করে, চলনে সাহায্য করে, সবকিছুই হচ্ছে বডির বাইরের অ্যাক্টিভিটি, আমি বাইরের এই জায়গা দিয়ে ধরবো। তাহলে নিডোসাইটও কি করতে হবে? দেহে বাইরের দিকে থাকতে হবে। এই জন্য এপিডার্মিসে দুইটা এক্সট্রা কোষ থাকে, জনন কোষ প্লাস নিডোসাইট, বাট দেহের ভেতরে জননেরও কোনো দরকার নাই, শিকার গ্রহণেরও কোনো দরকার নাই। সেই জন্য এইখানে বাকি কোষগুলো থাকলেও এই দুইটা কোষ থাকে না। এখন বলো তো মেজোগ্লিয়াতে কোন কোষ থাকে? বলো, মেসোগ্লিয়ায় কোন কোষ থাকে? মেসোগ্লিয়ায় কিন্তু কোষ থাকে না। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, মেসোগ্লিয়ায় কোনো কোষ নাই, এটা অকোষীয় জেলির মতো আঠালো পদার্থ, যেটা এই দুইটার মধ্যেখানে থাকে এবং এটা একটা কাঠামো গঠন করে। আমাদের যেরকম কঙ্কাল আমাদের কাঠামো গঠন করে, এদের কাঠামোটা গঠন করে এই মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার পুরুত্বটা জানতে হবে, 0.1 মাইক্রোমিটার। এটা হচ্ছে 0.1, 0.1 মাইক্রোমিটার, 0.1 মাইক্রোমিটার। সো এবার এই কোষগুলোর আমরা একটু ডিটেলস জানবো। দেখো কোষগুলো কোথায় কিভাবে আছে। এইটা হচ্ছে হাইড্রার এপিডার্মিস, হাইড্রার এপিডার্মিস। দেখো এই যে বড় বড় যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। তো দেখো হাইড্রার এইটা হচ্ছে বাইরের ত্বক, তাই তো? এইটা হচ্ছে বাইরের ত্বক। বাইরের ত্বক পুরোটা জুড়েই পেশি আবরণী কোষ আছে না? দেখো বাইরের ত্বক পুরোটা জুড়ে কিন্তু পেশি আবরণী কোষ আছে, এই জন্যই এটার নাম কি? এটার নাম হচ্ছে আবরণী কোষ। মানে এটা বাইরের আবরণ দিচ্ছে, এই যে বাইরের আবরণে সব জায়গাতে, কোথাওই পেশি আবরণী কোষ নাই এমন জায়গা পাবা না। তাহলে এইখানে পেশি আবরণী কোষ দেহের বাইরের আবরণটা দিচ্ছে, প্লাস এখানে পেশি কেন আছে? কারণ এখানে ভেতরে যে মায়োনিম বলে কিছু তন্তু থাকে। আমরা জানি মায়ো মানে পেশি, এই মায়োনিমের সংকোচন প্রসারণের ফলে বা এই পেশি কোষের সংকোচন প্রসারণের ফলে এরা চলন করতে পারে, সামনের দিকে আগাতে পারে, শিকার ধরতে পারে বা আত্মরক্ষা করতে পারে। এদের যত মুভমেন্ট হয় বডির, সবই হয় এই পেশি আবরণী কোষের মাধ্যমে। এর বাইরেও পেশি আবরণী কোষে কি থাকে? পেশি আবরণী কোষে কিছু গ্রন্থি কোষ থাকে, বিভিন্ন গ্রন্থি কোষ থাকে। এই গ্রন্থি কোষ থেকে বিভিন্ন সিক্রেশন হয়, বা মিউকাস কোষ থাকে, মিউকাস কোষ থেকেও সিক্রেশন হয়। এই গেল পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মাঝে মাঝে, এই যে দেখো পেশি আবরণী কোষের মাঝে কি আছে? ইন্টারস্টিশিয়াল, এই যে লাল কালারের যে কোষগুলো, ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো থেকে পুনরুৎপত্তি হয়, পুনরুৎপত্তি হয়ে নতুন হাইড্রা তৈরি হয়। এই জন্য আমরা বলেছিলাম যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। সেই গেল ইন্টারস্টিশিয়াল কোষ। এখন এর মধ্যে দেখো এই যে পেশি আবরণী কোষের ফাঁকে এইগুলো হচ্ছে সংবেদী কোষ। এই যে এই কোষগুলো হচ্ছে সংবেদী কোষ। তাহলে সংবেদী কোষ বাইরের দিকে থাকবে, বাইরের দিকে এই যে এইটা দিয়ে সে উদ্দীপনা গ্রহণ করবে। এই যে সংবেদী কোষে এখানে তন্তু আছে, তন্তুগুলো দিয়ে সে উদ্দীপনা গ্রহণ করবে। তাহলে এই যে সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করলো, করে ভেতরের দিকে স্নায়ু কোষে পাঠাবে। তাহলে নিজেরা চিন্তা করেই বলো, পেশি আবরণী কোষের মাঝে কোনটা থাকবে? সংবেদী কোষ, কারণ বাইরে থেকে এটাকে উদ্দীপনা গ্রহণ করতে হবে। যে দেখো বাইরে একটা কাঁটার মতো আছে, উদ্দীপনা গ্রহণ করবে, সেই উদ্দীপনা গ্রহণ করে ভেতরের দিকে স্নায়ু কোষ আছে, স্নায়ু কোষে পাঠাবে। তাহলে মেসোগ্লিয়া ঘেঁষে কোনটা থাকে? মেসোগ্লিয়া ঘেঁষে থাকে স্নায়ু কোষ। তাহলে এই ছবিটা যদি তোমাদের মনে থাকে, তাহলে সংবেদী কোষ কোথায় থাকে, স্নায়ু কোষ কোথায় থাকে ভুল হওয়া সম্ভব? শরীরের বাইরে একটা লোমের মতো আছে, এই লোমটা সংবেদনা, এই লোমটা হচ্ছে সংবেদী কোষের লোম। তাহলে এটা সংবেদনা গ্রহণ করলো,
করে এই মেসোগ্লিয়া ঘষে যে স্নায়ুকোষ সেইটাতে পাঠিয়ে দিল। তারপরে দেখো আমরা যে নিডোসিলের কথা বা নিডোসাইটের কথা বলছিলাম, নিডোসাইটের কথা বলছিলাম, সেই নিডোসাইটও কিন্তু পেশি আবরণী কোষের মাঝে মাঝে থাকছে। তাহলে আসো আমরা একটু দেখি, ছবিটা দেখে তো আমরা পড়লাম সবই। এই যে পেশি আবরণী কোষ, দেখো ছকের ম্যাক্সিমাম জিনিস আমরা পড়ে ফেলেছি। এটা কি বহিঃত্বকের সম্পূর্ণ অংশ জুড়েই থাকে। এখানে কি থাকে? পেশি প্রবর্ধক থাকে। এই যে দেখো পেশি প্রবর্ধক, কোনগুলো পেশি প্রবর্ধক? এই যে এরকম কালো কালো আছে না, এগুলো পেশি প্রবর্ধক, যেগুলোই সংকোচন প্রসারণ হয়, তার ফলে এগুলো চলতে পারে। তাহলে এটার কাজ কি? এটার কাজ, নামে যেহেতু আবরণ আছে, কাজ হচ্ছে আবরণ। যেহেতু এটা সংকোচন প্রসারণ হয়ে চলবে, তো কাজ হচ্ছে চলন। সে সংকোচন প্রসারণ হয়ে কি শুধু চলবে? চলবে না, সে খাবারও গ্রহণ করবে, খাদ্য গ্রহণ, দেহকে আবদ্ধ রাখা। তাহলে এটাও এটার কাজ। প্লাস হচ্ছে শ্বসন। এখানে কি থাকে? বিভিন্ন মিউকাস কোষ থাকে, বা আরো কিছু যেগুলো বাইরে থেকে কি এগুলো অক্সিজেন গ্রহণ করতে পারে। সো এইটা শ্বসন, যেহেতু এটা বাইরের দিকের কোষ, এটা বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করবে। এদের তো আলাদাভাবে শ্বসন তন্ত্র নাই, তাহলে দেহের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে অক্সিজেন গ্রহণ করতে হবে, তাহলে এটা শ্বসনে কাজ করে। এরপরে কি? ইন্টারস্টিশিয়াল কোষ। বললাম ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে পুনরুৎপত্তি হয়, এই যে পুনরুৎপত্তি হবে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে। এখন কতদিন পর পর হয়? কতদিন পর পর এগুলো প্রতিস্থাপিত হয়? এটা প্রতিস্থাপিত হয় 45 দিন পর পর। আর কোনো কিছু এই যে পুনরুৎপত্তি হচ্ছে, এই ক্ষমতাটাকে আমরা বলি টটিপটেন্সি বা টটিপটেন্ট সেল বলা হয় এটাকে। তাহলে বোঝা গেল হাইড্রার এই যে পুনরুৎপত্তি হতে পারছে, কেটে দিলেও সে মারা যাচ্ছে না, নতুন ভাবে তৈরি হতে পারছে, এটা কার জন্য? এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। কতদিন পর পর? 45 দিন পর পর চেঞ্জ হয় এটা। তো এই গেল স্নায়ুকোষ। অলরেডি পড়েছে স্নায়ুকোষ কোথায় থাকে? মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, উদ্দীপনা সরবরাহ করে। আর সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে। তাহলে গ্রহণ করে সংবেদী কোষ, সরবরাহ করে স্নায়ুকোষ। গ্রহণ করার জন্য একে থাকতে হয় পেশি আবরণী কোষের ফাঁকে, আর এটা যেহেতু ভেতর দিয়ে পরিবহন করবে, তাই একে থাকতে হয় মেসোগ্লিয়া ঘেঁষে। সংবেদী কোষে আরেকটা কি পড়েছিলাম, ওই যে বাইরের দিকে যেটা সংবেদনা গ্রহণ করবে, সেটা হচ্ছে সংবেদী রোম। সো আশা করছি এগুলো তো কোনো সমস্যা হবে না তোমাদের। এরপরে আসো গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ থেকে বিভিন্ন জিনিস নিঃসৃত হয়। নিঃসৃত হয়ে কি করে? মিউকাস নিঃসৃত হয়, এরা বুদবুদ সৃষ্টি করে। আমরা এর আগে বলেছি যে বুদবুদ সৃষ্টি হলে এরা কি করবে? এরা ভেসে থাকবে। সো বুদবুদ সৃষ্টি করে ভাসায় আর কি খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ করে কিভাবে? ধরো তোমার মুখ একদম শুকনা, তুমি কি খাবার গিলতে পারবা? মুখ একদম শুকনা থাকলে কিন্তু আমরা খাবার গিলতে পারি না। সো খাদ্য গ্রহণ করার জন্য আমার সেখানে কিছু তরল পদার্থ বা কিছু আঠালো পদার্থ ক্ষরিত হতে হবে। এটা ক্ষরণ করবে কে? গ্রন্থি কোষ। খাবার গলধকরণের জন্য এই গ্রন্থি কোষ দরকার। তাহলে গ্রন্থি কোষ কি করলো? মিউকাস নিঃসরণ করলো, এরা বুদবুদ সৃষ্টি করলো, সেই বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকলো। তার সাথে এই যে খাদ্য গ্রহণের সময় এই জায়গাটাকে পিচ্ছিল করলো, ফলে খাবারটা গ্রহণ করতে পারলো শরীরের ভেতর। জনন কোষ কি করে? যৌন জনন করে। আর নিডোসাইট, নিডোসাইট কোথায় থাকে? নিডোসাইট পদতল ছাড়া সব জায়গাতেই থাকে। কেন পদতল ছাড়া সব জায়গাতেই থাকে সেইটারও একটা ব্যাখ্যা আছে, সেটাও আমরা পড়লেই বুঝতে পারবো যে কেন পদতলে আমার নিডোসাইট থাকে না। থাকে না তার কারণ ওখানে নিডোসাইটের কোনো দরকার নেই। নিডোসাইটের যেই কাজ পদতলে সেই কাজ হয় না, সেই কাজ সবচাইতে বেশি হয় কোর্সিকাতে। সো এই জন্য পদতলে আমার নিডোসাইট দরকারই নাই। পদতলে যদি নিডোসাইট দরকার না হয় তাহলে আমি কেন সেখানে দিব? এই জন্য পদতলে কিন্তু নিডোসাইট থাকে না। যেখানে সবচাইতে বেশি দরকার হয় কোর্সিকা, সেই কোর্সিকাতে নিডোসাইট সবচাইতে বেশি থাকে। এখন দেখো গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিসও কিন্তু আমরা অলরেডি পড়েছি যে গ্যাস্ট্রোডার্মিসে এই এপিডার্মিসের 1 2 3 4 5 এই 5টা সেলই গ্যাস্ট্রোডার্মিসে থাকে। তাহলে প্রথমটা কি ছিল? পেশি আবরণী কোষ। এবার চিন্তা করো যে বাইরের দিকে না হয় আবরণ দিল, ভেতরে কি আবরণের দরকার আছে? ভেতরে কিন্তু আবরণের দরকার নাই। সেই জন্য এই গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষকে আমরা পেশি আবরণী না বলে কি বলি জানো? পুষ্টিকোষ বলি। পুষ্টিকোষ কেন বলি? কারণ এটা খাবার পরিপাকে ভূমিকা রাখে। বাইরেরটাতে কিন্তু পরিপাক হবে না, বাইরেরটা আবরণ দিবে, আর ভেতরেরটা কি করবে? পরিপাক করবে। এই জন্য নাম হচ্ছে
পুষ্টিকোষ। বোঝা গেছে? সেম জিনিস, একই ধরনের গঠন, একই ধরনের কোষ, বাইরে আবরণ দিচ্ছে তাই বেশি আবরণী, ভেতরে আবরণ দিচ্ছে না, পরিপাক করছে তাই পুষ্টিকোষ। এখন এই পুষ্টিকোষগুলো দুই ধরনের আছে। কিছু পুষ্টিকোষে কি থাকে, এরকম ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা, ফ্লাজেলা কি সুতার মতো মতো এরকম অংশ থাকে। এই ফ্লাজেলা গুলোকে আন্দোলিত হয়, মানে কি নড়াচড়া করে। ফ্লাজেলা নড়াচড়া করলে কি হবে, যখন সে তার বডির ভিতরে কিছু একটা খাবে, সেই খাবারটাকে তো নিচে যাওয়া আসা করা লাগবে, সেটা তো এক জায়গায় জমে থাকলে পরিপাক হবে না। তাহলে সে ওপরে নিচে বা দেহের ভেতরে খাবারটা জায়গা পরিবর্তন করবে কিভাবে, বা খাবারটা আমাদের দেহে যেরকম কি হয়, পেরিস্টালসিস হয়, ওর দেহে তো সেইটা হবে না। তাহলে কি হবে, তার দেহের এই এই ফ্লাজেলাগুলো আন্দোলিত হবে, নড়াচড়া করবে, করে 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 ভেতরে যে খাবারগুলো আছে সেগুলোকে নিচে পাঠাবে বা উপরে পাঠাবে, যাই হোক তার জায়গা পরিবর্তন করবে। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষের কাজ। ক্ষণপদীয় কোষের কাজ কি? ক্ষণপদ কি? ক্ষণপদ হচ্ছে, এই যে ধরো এটা একটা সেল, এই সেল থেকে এই যে এইরকম একটা জায়গা তৈরি হলো। এইটা তৈরি হওয়ার পরে কি হবে, এইটা পুরোটা এনসার্কেল করে এটা ভেতরে ঢুকে গেল। এখানে যদি কোনো বস্তু থাকে, ধরো এই বস্তু আছে, এই বস্তুটাও কি এর সাথে ঢুকে যাবে না? তাহলে একটা পায়ের মতো তৈরি করে এটা এভাবে ভেতরে ঢুকে গেল। এই জিনিসটাকে আমরা বলি ক্ষণপদ। তাহলে ক্ষণপদের কি দরকার, এই যে একে ভেতরে ঢোকানোর জন্য। এটা কি, এ হচ্ছে খাবার। তাহলে শরীরের ভেতরে যখন খাবার যাবে, খাবারটাকে নড়াচড়া করানোর দায়িত্ব কার? পুষ্টিকোষের। পুষ্টিকোষের কোনটার? ফ্লাজেলীয় কোষের। খাবারকে নড়াচড়া করাবে। আর খাবার পরিপাকের জন্য কি খাবারকে কোষের মধ্যে ঢুকাতে হবে, কোষের মধ্যে কে ঢুকাবে? এই ক্ষণপদীয় কোষ। তাহলে দুইটাই কি পুষ্টির জন্য, দেহের পুষ্টি বা পরিপাকের জন্য কাজ করতেছে। দ্যাটস ওয়াই এটার নাম পুষ্টিকোষ। এই গেল গ্যাস্ট্রোডার্মিক্সে। বাকি যা যা আছে, বাকি সব কোষের কাজগুলো সেম, শুধু কি নাই এখানে জনন কোষ নাই, নিডোসাইট নাই। এবার আমরা একটু নিডোসাইটটা ডিটেলস পড়বো, যে নিডোসাইটের গঠন কি আছে এবং কাজ কি। দেখো, সাইট মানে হচ্ছে কোষ, তাহলে অবশ্যই এরা একটা কোষ। দেখো নিডোসাইটটা দেখতে কেমন, এটা হচ্ছে নিডোসাইটের চেহারা। নিউরোসাইটের এখন পার্ট কি কি আছে দেখো, পার্ট হচ্ছে আবরণ, যে এটা হচ্ছে নিউরোসাইটের আবরণ। এইটা একটা আবরণ, এটা হচ্ছে বাইরের দিকের আবরণ, আর এইটা হচ্ছে ভেতরের দিকের আবরণ। তাহলে আমরা কি বলতে পারি, নিউরোসাইটের আবরণ কি এক স্তরী না দুই স্তরী? দেখো ভেতরে একটা, বাইরে একটা, তাহলে আবরণ হচ্ছে দ্বিস্তরী বা দুই স্তরী। এই দুই স্তরের ভেতরে কি থাকে, এই যে এগুলোতে থাকে হচ্ছে তোমার সাইটোপ্লাজম। এই ভেতরের জায়গাটাতে থাকে সাইটোপ্লাজম। আর এই গোড়ার দিকে এই যে দেখো ব্লু কালারের থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে নিডোসাইটের প্রথমে একটা আবরণ আছে বাইরে চারপাশে। আবরণটা কি দ্বিস্তরী, দুইটা স্তরের মাঝে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকে। এই গেল হচ্ছে আবরণ। নেক্সট হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট এই যে দেখো আবরণ দিয়ে ঘেরা এই যে ক্যাপসুলটা, আমি যে পুরোটাকে মার্ক করতেছি, দেখো এই যে ক্যাপসুলটা, যে আবরণ দিয়ে ঘেরা এই যে জায়গাটা, এই জায়গায় যে অঙ্গ থাকে সেটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। কোনো কিছুকে আবরণ দিয়ে ঘেরা হলে সেটাকে আমরা বলি সিস্ট। তো এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্ট অনেক রকমের হতে পারে। দেখো এই নেমাটোসিস্টটা কিন্তু ভেতরে ঢুকে আছে, তার মানে এটা স্বাভাবিক অবস্থা। বাট এই নেমাটোসিস্টে দেখো এই ফাঁকা জায়গাতে নেমাটোসিস্ট থাকার কথা ছিল, এখানে কিন্তু নেমাটোসিস্ট নাই, এটা বাইরে বের হয়ে চলে এসেছে। সো এই নেমাটোসিস্টের আমরা গঠন পড়বো, যে নেমাটোসিস্ট কি কি টাইপের আছে, নেমাটোসিস্ট কি কি কাজ করছে। তাহলে নেমাটোসিস্ট কোন জিনিসটা বুঝতে পারছো, এইটা হচ্ছে নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্ট কি থাকে, এই যেরকম আবরণ দিয়ে আবৃত থাকে, প্লাস এর মধ্যে একটা পদার্থ থাকে। পদার্থটা কি দিয়ে তৈরি, পদার্থটা প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। পদার্থটাকে কি বলে, পদার্থটাকে বলে
প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি পদার্থটা হচ্ছে হিপনোটক্সিন। আমরা বলছি না হিপনোটাইজ করে দেওয়া, কোনো কিছুকে বশে নিয়ে চলে আসা। সো যেই টক্সিন দিয়ে এরা শিকারকে নিজের বশে নিয়ে চলে আসে, নিজের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসে, সেটাই হিপনোটক্সিন। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। কিসের মধ্যে থাকে? এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের মধ্যে থাকে। এই নেমাটোসিস্ট যখন কোনো শিকার আসে, নেমাটোসিস্টটা বাইরে বের হয় এবং এই যে এইখান দিয়ে, এই রাস্তা দিয়ে শিকারের দেহে, এটা ধরো সাপোজ একটা শিকার, এই শিকারের দেহে হিপনোটক্সিনটা প্রবেশ করে। তখন সেই শিকার কি হয়ে যায়? শিকার অবশ হয়ে যায়, সে তখন সেটাকে গ্রহণ করে খেয়ে ফেলে। সো এই হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের কিছু প্রকার আছে। নেমাটোসিস্ট শুধু যে এই কাজটাই করে, সাপোজ একটা হচ্ছে শুধু তোমার এরকম ইয়া দিল, কি বলে, হিপনোটক্সিন প্রবেশ করালো, কিন্তু ওকে, এই শিকারটাকে কেউ ধরে রাখলো না, তাহলে কি সে খাইতে পারবে? পারবে না। তাহলে এরকম নেমাটোসিস্টের আলাদা আলাদা কাজ আছে, কাজের উপরে ভিত্তি করে, গঠনের উপরে ভিত্তি করে আবার নেমাটোসিস্টকে আমরা ভাগ করেছি। তো সেখানে আমরা আসবো। এর পরের পার্টটা আমরা পড়ি অপারকুলাম। এই যে নেমাটোসিস্ট যে বাইরে বের হচ্ছে, দেখো বাইরে বের হয়েছে না, এই ঢাকনা দিয়ে বের হয়েছে না, এই ঢাকনাটা কি বলি হচ্ছে অপারকুলাম। আরেকটা কি নিডোসিল। এই যে নিডোসিল, এটা এক ধরনের সিলিয়া। সিলিয়া মানে বাইরের দিকে একটা তন্তু টাইপের, এটা ট্রিগারের মতো কাজ করে। সাপোজ আশেপাশে তোমার কোনো একটা পদার্থ এসেছে, সেটা তোমার শিকার হতে পারে, বা এমন কিছু হতে পারে যেটা থেকে তোমার নিজের আত্মরক্ষা দরকার। এরকম যখন কিছু আসবে, তখন এই জিনিসটা ট্রিগারের মতো করে এই নেমাটোসিস্টকে বাইরে বের করে দিবে। তাহলে এটা উদ্দীপনা গ্রহণ করবে, করে ট্রিগারের মতো কাজ করে এটাকে বাইরে বের করে দিবে, যেন সে খাবার হলে সেই খাবার গ্রহণ করতে পারে, বা তার যদি কোনো ক্ষতিকর পদার্থ হয় সেটা থেকে আত্মরক্ষা করতে পারে। নিডোসিল গেল। এরপরে কি? পেশিতন্তু ও ল্যাসো। এই যে এখানে দেখো, এখানে একটা পেশিতন্তু দেখা যায়, আর এগুলো হচ্ছে ল্যাসো। পেশিতন্তু কি হয়? পেশিতন্তু দিয়ে এরা সংকোচন প্রসারণ করে। সরি, এই যে এটা হচ্ছে পেশিতন্তু, এই যে এই বড় বড়দের পেশিতন্তু থাকে, আর এই যে এই তন্তুটা হচ্ছে ল্যাসো। এই গেল গঠন। এবার আমরা একটু পড়বো নেমাটোসিস্টের গঠন। নেমাটোসিস্ট কি কি প্রকারের আছে? আমরা যে বললাম নেমাটোসিস্টের টাইপ। নেমাটোসিস্ট টোটাল আছে হচ্ছে 23 রকমের। পুরো নিডারিয়া পর্বের সব প্রাণীতে 23 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। এর মধ্যে আমাদের হাইড্রাতে পাওয়া যায় শুধু 4 রকমের। ভালো হয়েছে, কারণ আমাদের তাহলে 4টাই পড়া লাগবে। আগে আমরা একটু ছবি দেখে পড়ি। দেখো তো এই ছবিটা, এইটা হচ্ছে একটা আদর্শ নেমাটোসিস্ট। আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে আদর্শ নেমাটোসিস্ট হচ্ছে আসলে এইটা। এইখানে এই ভেতরের থলেতে থাকে হিপনোটক্সিন। ভেতরের থলেটা হচ্ছে সবচেয়ে বড়, সুগঠিত। এর ভেতরে আছে হিপনোটক্সিন। এই যে এই জায়গাটাকে আমরা, এই চওড়া অংশটাকে আমরা বলি বাট। তাহলে এটার বাটটা কি অনেক প্রশস্ত নয়? যে বাকিদের বাটটা দেখো, এর তো নাই, এদের তো বাট নাই, তাহলে এর বাট কি অনেক প্রশস্ত। প্লাস এর বাটের এখানে এই যে দেখো 3টা কাঁটা আছে, 1 2 3, এই 3টা কাঁটা আছে। কাঁটাগুলোকে কি বলে? বার্ব। বড় কাঁটা যেহেতু বার্ব, আর ছোট ছোট অনেকগুলো কাঁটা থাকে বার্বের সাথে ইউল। বারবিউল মানে কি? ছোট ছোট, এই যে ছোট ছোট বিভিন্ন লাইনে কাঁটাগুলো সর্পিল আকারে সজ্জিত। প্লাস কি থাকে এটার? এই যে এটা সূত্রক। ভেতরে যদি কোনো পদার্থ থাকে, সেটাকে বের করতে হলে সূত্রকটাকে ফাঁপা হতে হবে না? সূত্রকের ভেতর যদি নিরেট থাকে, তাহলে এটাকে বের হইতে পারবে? পারবে না। তাহলে এইটার সূত্রকটা হবে ফাঁপা, লম্বা একটা সূত্রক হবে। এবং এটার শীর্ষটা, এটা কি হবে? এই শীর্ষটা যদি এরকম, শীর্ষটা কি এমন হবে নাকি এরকম উন্মুক্ত হবে? বলো তো। সূত্র যদি এরকম হয়, ভেতর দিয়ে হিপনোটক্সিন বেরোবে? ভেতর দিকে হিপনোটক্সিন বেরোবেই না। তাহলে এইটার যে মাথা থাকবে, মাথাটাকে অবশ্যই এরকম উন্মুক্ত হতে হবে। তাহলে এই যে একটা বড় সড়ো আদর্শ নেমাটোসিস্ট, এইটাকে আমরা বলি স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট মানে কি? পেনিট্রেট করতে পারে এরকম, যেইটা কোনো শিকারের দেহের মধ্যে ঢুকে যেতে পারে। সো এইটা কিন্তু দেহের মধ্যে
ঢুকে যায়, ঢুকে যেয়ে কি করে, ঢুকে যেয়ে ওই হিপনোটক্সিন শিকারের দেহে প্রবেশ করায়। তাহলে আমরা কি কি বললাম, স্টিনোটিল বা পেনিট্র্যান্ট, স্টিনোটিল বা পেনিট্র্যান্টের মধ্যে তাহলে এটা আকারে সবচাইতে বড়, বাটটা প্রশস্ত, বাটে কি থাকে, 3টা বার্ব থাকে, অনেকগুলো সুসজ্জিত বার্বিউল থাকে, সূত্রকটা লম্বা, সূত্রকটা ফাঁপা, সূত্রকটা শীর্ষদেশ উন্মুক্ত, এবং ভেতরে কি থাকে, এই হিপনোটক্সিন, হিপনোটক্সিনটা তারা তার শিকারের দেহে প্রবেশ করে, শিকারের দেহ ফুটা করে সেখানে প্রবেশ করায়। এখন সাপোজ এরকম, এটা তো আক্রমণ করতেছে, আক্রমণ, শিকারটাকে ধরে তো থাকতে হবে, পেঁচায় থাকতে হবে, না হয়তো শিকার পালাই যাবে আক্রমণ করার আগে। তো শিকারকে ধরে থাকবে কি, এ তো ধরে থাকতে পারবে না, সে তো জাস্ট ভেতরে প্রবেশ করাচ্ছে, ভেতরে প্রবেশ করালে তো ধরে থাকলো না, তার মানে এটাকে পেঁচায় চারদিক থেকে ধরে রাখতে হবে যেন পালাই যাইতে না পারে, সেইটা কে করবে, সেটা করবে ভলভেন্ট বা ডেসমোনিম, ভলভেন্ট বা ডেসমোনিম, এটা হচ্ছে এটাকে আটকে রাখবে। দেখো এটা স্ক্রু এর মতো, এটা হচ্ছে স্টিনোটিলের চাইতে ছোট, বাটটা কিন্তু এত বেশি প্রশস্ত না, স্টিনোটিলের মতো তার থেকে কম। এখানে এরকম বার্ব, বার্বিউল, এই জিনিসগুলো কিন্তু তুমি এখানে পাবা না। বাট এইটার নেমাটোসিস্টের এই সূত্রকটা দেখো তো, সূত্রক এটার মতো লম্বা খোলা, এরকম কিন্তু না, এটা সূত্রটা হচ্ছে কর্ক স্ক্রু এর মতো। স্ক্রু এর মতো হওয়ার জন্য সুবিধা কি, সাপোজ এটা হচ্ছে শিকার, এখানে ভেতরে প্রবেশ করাবে, আর এই ডেসমোনিম কি করবে, চারপাশ থেকে এই জিনিসটাকে এভাবে আটকে রাখবে। সো শিকারকে আটকে রাখার জন্য যে নেমাটোসিস্ট আমাদের দরকার, সেটা নাম হচ্ছে ভলভেন্ট বা ডেসমোনিম। এর বাইরে দুইটা আছে, সেটা হচ্ছে কি স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এগুলো দেখো নামের শেষেই গ্লু আছে, গ্লু আছে মানে কি এটা আটকে রাখবে, নামের শেষে যেহেতু নামের মধ্যে গ্লু আছে সেহেতু এটা গ্লু এর মতো কাজ করে, ভেবে মনে রাখবা। তাহলে এই দুইটার নাম আছে, অপর নাম আছে, বুঝছো, অপর নামটা আমাদেরকে জানতে হবে। স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্টের নাম হচ্ছে হলোট্রাইকাস, হলোট্রাইকাস আইসোরাইজা, আইসোরাইজা। আর এইটা হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজা, অ্যাট্রাইকাস আইসোরাইজা। এখন নাম এরকম কেন, ট্রাইকাস মানে হচ্ছে কাঁটা, দেখো এইটার যে সূত্রক আছে, এই সূত্রকে অনেকগুলো কাঁটা আছে না, দেখো কাঁটা আছে, কিন্তু যদি ইরেজ করে ভালো দেখতে পাবা, এই যে কাঁটা আছে, তাহলে পুরোটাতেই সুষমভাবে বিন্যস্ত কাঁটা আছে, এই জন্য এটার নাম হচ্ছে হলোট্রাইকাস। হলো মানে পুরোটা জুড়েই আছে কি, ট্রাইকাস বা কাঁটা। আর মানে কি, মানে নাই, দেখো এটা, এটার মধ্যে কি কোনো কাঁটা দেখতে পাও, এটাতে কিন্তু কোনো কাঁটা নাই, সো এই জন্য এটা হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজা। প্লাস কি, এখানে কোনো বাট নাই, বাট যদি না থাকে, বার্ব, বার্বিউল এগুলো থাকারও কোনো প্রশ্নই আসে না। সো এই হচ্ছে তিনটা নেমাটোসিস্ট। তাহলে এই তিনটার মধ্যে সবচাইতে বড় কোনটা, স্টিনোটিল, আর সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এই স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই হচ্ছে আমাদের নেমাটোসিস্টের গঠন, কাজগুলো আমরা মোটামুটি পড়ে ফেলেছি। এখন এটা কিভাবে শিকার ধরে অলরেডি একবার বলেছি, তারপরে আমরা আরেকবার পুরোটা রিক্যাপিচুলেট করে ফেলবো। এইবার দেখো এই সূত্র নিক্ষেপ আমরা দেখেছিলাম আগের ছবিটাতে, আগের ছবিটাতে যদি আমরা যাই, তাহলে দেখো প্রথমে কি রকম ছিল, এটা প্রথমে এরকম সূত্রকটা ভেতরে ছিল, বা নেমাটোসিস্টটা ভেতরে ছিল, এখন কিন্তু এটা ভেতরে নাই, এটা কি বাইরে চলে আসছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা মেকানিজমে এটা বাইরে এসেছে, শুধু শুধু তো একা একা বাইরে আসতে পারবে না, সেখানে নিশ্চয়ই কিছু একটা তো ঘটনা ঘটেছিল যার জন্য এই চেঞ্জটা হয়েছে, সেই ঘটনাটাই আমরা জানবো। সূত্রক নিক্ষেপের কৌশল, তাহলে সূত্রক নিক্ষেপের কৌশল কি, ধরো নর্মালি এরকম ভেতরে ঢুকে, এরকম ভেতরে ঢুকে বসেছিল, যখনই এইখানে কোনো প্রাণী আসবে বা যে কোনো একটা উদ্দীপনা পাবে, নিডোসিল যখন কোনো একটা উদ্দীপনা পাবে, সে উদ্দীপনা পেয়ে কি হবে জানো, এদের এই যে আবরণী আছে, এই আবরণী দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করবে, পানি ভেদ্যতা অনেক বেড়ে যাবে, তাহলে অনেক বেশি পানি প্রবেশ করবে, পানি প্রবেশ করলে কি এখানে
চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে এখানে গামা গ্লুটাথিয়ন নামে একটা পদার্থ তৈরি হবে এইটার ভেতরে। সেই পদার্থের জন্য কি হবে, এই অপারকুলামটা খুলে যাবে। অপারকুলাম আগে বন্ধ ছিল, অপারকুলাম খুলে যাবে। অপারকুলাম যদি খুলে যায় এটার মধ্যে তো আরো বেশি পানি প্রবেশ করবে। তাহলে পানি প্রবেশ করতে হলে ভেতরে যেটা আছে সেটাকে বাইরে বের হতে হবে। এটা যদি ভেতর থেকে বাইরে থেকে প্রেসার দেয় তাহলে ভেতরে যেটা আছে সেটা কি বাইরে বের হয়ে চলে আসবে না? ও ঢুকতে চায়, ধরো তুমি একটা রুমের মধ্যে ঢুকতে চাও, সেখানে অলরেডি অনেক মানুষ, তোমাকে যদি ঢুকতে হয় তাহলে কাউকে বের করে তো ঢুকতে হবে। আর তোমার প্রেসার যদি, তোমার যদি অনেক পাওয়ার বেশি থাকে, তুমি ভেতরের জনকে বের করে তুমি ঢুকে যাইতে পারবা। সেম অ্যাজ এখানে পানি ঢুকে যায় আর ভেতরে যে সূত্রক আছে সূত্রকটা বাইরে বের হয়ে চলে আসে। বাইরে বের হয়ে কি করে, সে যে ধরনের নেমাটোসিস সে ধরনের কাজ করে। সে যদি পেনিট্রেট হয় সে হিপনোটক্সিন প্রবেশ করায়, সে যদি ভলভেন্ট হয় সে হচ্ছে জড়িয়ে রাখে, সে যদি গ্লুটিন্যান্ট হয় সে আঠার মতো করে লেগে রাখে। সো যেই ধরনের নেমাটোসিস সেই ধরনের কাজ করবে, বাট বেসিক মেকানিজম সেম এখানে। তাহলে কি যে কোনো একটা উদ্দীপক আসলো, উদ্দীপনার ফলে এটার পানি ভেদ্যতা বেড়ে গেল, গামা গ্লুটাথিয়ন তৈরি হলো এখানে, অপারকুলাম খুলে গেল, ভেতরে পানি প্রবেশ করলো, ভেতর থেকে সূত্রক বের হয়ে চলে আসলো। সো ইজি প্রসিজার, খুব জটিল কিছু না, নর্মালি সহজভাবে ভাববা তাহলে দেখবা সহজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন কি দেখো, আমরা অলরেডি সিলেন্টেরন কি জিনিসটা বলেছি এখানে দেখো, এটা একটোডার্ম, এটা মেসোগ্লিয়া, এটা এন্ডোডার্ম। ভেতরে একটা ফাঁকা জায়গা কি দেখতে পাও তোমরা? ফাঁকা জায়গা, ফাঁকা যে কোনো জায়গাকে কি বলে? সিল। তাহলে যেই সিল অন্ত্রের মতো কাজ করে, অন্ত্রের কাজ কি? খাবার পরিপাক করা। তাহলে যেই সিলে পরিপাক হয় সেইটার নাম সিল এন্টেরন বা সিলেন্টেরন। তাহলে এই যে তার গ্যাস্ট্রোডার্মিসের ভেতরে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাকেই বলে সিলেন্টেরন। এটা তো আমি ধরো এই জিনিসটাকে এইভাবে কেটেছি, মাঝ বরাবর কেটেছি, কেটে এরকম, সাপোজ এটা হচ্ছে একটা হাইড্রা, এটাকে আমি যদি এইভাবে কাটি, কাটলে এরকম দেখবো। আর এরকম না কেটে আমি যদি সোজাসুজি লম্বালম্বি কাটি, এ বরাবর লম্বালম্বি কাটি, তাহলে কিভাবে দেখবো দেখো? তাহলে আমরা দেখবো এইভাবে। তাহলে এই যে এইটা হচ্ছে তার এপিডার্মিস, এই মধ্যের এটা হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, আর এটা হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্মিস। এই তিনটার মধ্যেখানে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বললেই হলো। এই গ্যাস্ট্রোডার্মিসের ভেতরে এই যে গহ্বরটাকে, এটাকে আমরা বলছি সিলেন্টেরন। কেন? এই যে দেখো বাইরে থেকে খাবার এটার মধ্যে ঢুকবে, খাবার ঢুকে এইখানে পরিপাক হবে বা খাবার যে শোষণ হবে সেই শোষণ হবে, তাহলে কি এটা পরিপাকের কাজ করবে বা অন্ত্রের মতো কাজ করবে। সেই জন্য আবার দেখো ভেতর থেকে কি শুধু, বাইরে থেকে কি শুধু খাবার ঢুকবে? পানি ঢুকবে না, বাইরে থেকে তো পানিও ঢুকবে। তাহলে পানি সংবহনও কে করবে? এই সিলেন্টেরনই করবে। তাহলে খাবার, পানি সবকিছু, খাবার শোষণও করতেছে ও, পরিপাকও করছে ও, সংবহনও করছে ও। তাহলে এই গহ্বরটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রো। যেহেতু খাবার পরিপাক করছে সেহেতু গ্যাস্ট্রো, আর যেহেতু পরিবহন করছে সেহেতু ভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তাহলে এটা দুইটা কাজ করছে। কি কাজ করছে? একটা পরিপাক করছে আর এখানে পরিবহন করছে। কিসের পরিবহন করছে? পরিপাকের ফলে যে খাদ্যসার সেটার পরিবহন করছে, পানির পরিবহন করছে, যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এটা তো বর্জ্য পদার্থকে তো মুখ দিয়ে বের হতে হবে, সেইটারও পরিবহন করছে এই গহ্বর। তাহলে গ্যাস্ট্রো মানে পরিপাক, গ্যাস্ট্রো বলতেছি পরিপাক করতেছে, তাই ভাস্কুলার বলতেছে কারণ এটা পানি, খাদ্য, সার প্লাস জৈব পদার্থ, মানে যেগুলো সরি বর্জ্য পদার্থ, পানি, খাদ্য, সার, বর্জ্য পদার্থ তিনটাই এটা পরিবহন করছে। দ্যাটস ওয়াই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এইটাকে ব্লাইন্ড এন্ডেড স্যাকও বলা হয়। ব্লাইন্ড এন্ডেড, ব্লাইন্ড এন্ডেড কেন? যেগুলো একমুখী, দেখো এটার মুখ কিন্তু একদিকে, এখান দিয়ে যদি আমি ভেতরে যাই আমি কিন্তু এখানে কোনো এন্ড পাবো না, বা জায়গাটা আমি বন্ধ পাবো, আমি আর যেতে পারবো না।
তো এই ধরনের যেগুলো একমুখী সেটাকে আমরা বলি ব্লাইন্ড এন্ডেড স্যাক। এই জন্য এটার নাম কি, সিলেন্টেরনের অপর নাম ব্লাইন্ড এন্ডেড স্যাক। তাহলে সিলেন্টেরন কেন নাম হলো, কোথায় অবস্থিত, কি কাজ করে, সবকিছু কিন্তু আমরা জানলাম। এখন কথা হচ্ছে আপু আপনি যে এতবার করে বলেন পরিপাক হয় পরিপাক হয় পরিপাক হয়, কিভাবে পরিপাক হয় তা তো বুঝছি না। তাহলে আমরা এখন পড়বো যে পরিপাকটা কিভাবে হয়। তার আগে পরিপাক করার জন্য কি খাবার ধরা লাগবে আগে। খাবার ধরার ব্যাখ্যা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি। দেখো প্রথমে আমরা জানি যে এটার খাবার কি। এটার খাবার হচ্ছে পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, ছোট কৃমি, মাছের লার্ভা আর কিছু অ্যানেলিড। অ্যানেলিড তাহলে কি, পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, কৃমি, মাছের লার্ভা আর হচ্ছে অ্যানেলিড, এগুলো এরা সবাই খাবার। আমরা শুরুতেই বলেছি এরা মাংসাশী, তো এরা কিন্তু সেরকম ভেজিটেবলের কিছু খায় না বা পাতা টাতা এইসব খায় না, ওরা এরকম মাংস খায়। কিসে কিসের মাংস খায় আমরা দেখলাম। এখন কিভাবে খাবে দেখো, এই প্রক্রিয়াটা অলরেডি পুরোটাই তোমাদেরকে বলা আছে। এটা আমি হাইড্রা, আমি একটা হাইড্রা, আমার আশেপাশে এরকম একটা পতঙ্গের ডিম এসেছে, আমি তাহলে কি করবো, আমি তো এরকম কোষিকা নাড়াচ্ছি, কোষিকা নাড়াইতে নাড়াইতে আমি দেখলাম এখানে এসে একটা উদ্দীপনা লাগলো। কোথায় লাগলো, ওই যে নেমাটোসিস্ট ব্যাটারি ছিল কোষিকাতে, নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে নিউরোসাইট ছিল, নিউরোসাইটের মধ্যে কি ছিল, নেমাটোসিস্ট ছিল, সেই নেমাটোসিস্টের নিডোসিল উদ্দীপনা পাচ্ছিল, ট্রিগারের মতো কাজ করছিল। এখন আমি প্রথমে কি হবে, প্রথমে তো ধরবো, ওইটা হবে একটু পরে। আগে আমি এই যে ধরো ধরেছি, এটা এটা হচ্ছে আমার শিকার, আমি এটাকে ধরলাম। ধরার পরে আমার এখানে কি আছে, ওই যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে নিউরোসাইট আছে, নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্টটা কি হবে, খুলবে। কিভাবে খুলবে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, এই যে এটা উদ্দীপনা দিয়েছিল, সেই উদ্দীপনার ফলে ভেতরে পানির প্রেসার বেড়ে গেছিল, সেই প্রেসারে এইটা বাইরে বের হয়ে চলে এসেছিল। বাইরে বের হয়ে কি করবে, এটাকে ভেতরে প্রথমে তাহলে ভেতরে এর মধ্যে হিপনোটক্সিন প্রবেশ করে দিবে। একটা ধরে থাকবে, একটা হিপনোটক্সিন প্রবেশ করে দিবে, আর আরেকটা কি গ্লু করে রাখবে। করার পরে যখন সে অবশ হয়ে গেল, যখন সে মরে গেল, তখন কি হবে, এটাকে মুখছিদ্র দিয়ে গলধকরণ করা হবে। সেই হচ্ছে আসলো, খুবই ইজি। এটা আমার কোর্সিকা, আসলো একটা উদ্দীপনা, ধরলাম, নেমাটোসিস্ট আছে, নিউরোসাইট আছে, সবকিছু দিয়ে আমি তাকে অবশ করে ফেললাম। অবশ করে আমি এই কোর্সিকা দিয়ে আমার মুখের মধ্যে তাকে চালান করে দিলাম, আমি গলধকরণ করে ফেললাম। তাহলে দেখো এটাই লেখা আছে, শিকার আসছে, শিকার আঁকড়ে ধরেছে, মুখছিদ্রে প্রবেশ করেছে, আমাদের মতনই একই জিনিস, শুধু একটু অঙ্গগুলো এটার সাথে রিলেট করে বলা। এইবার খাদ্য তো গলধকরণ করা হয়ে গেল, খাদ্য গলধকরণ করা হয়ে গেছে মানে কি, এই পথে আমি খাবারটাকে ঢুকিয়ে দিয়েছি। এখন আমাদের খাবার আছে কোথায়, এখন খাবার আছে সিলেন্টেরনের মধ্যে না। সাপোজ এটা হচ্ছে একটা খাবার, আমি এই খাবার মুখ দিয়ে ভেতরে ঢুকালাম, মুখ দিয়ে ভেতরে ঢুকানোর পরে সে গেল কোথায়, সিলেন্টেরনের মধ্যে গেল না। সিলেন্টেরনের মধ্যে যাওয়ার পরে এর পরিপাক শুরু হবে। এই পরিপাক হবে দুইটা ধাপে। কি ধাপে, এই যে যখন সিলেন্টেরনের মধ্যে হবে, সিলেন্টেরন তো কোনো কোষ না, ফাঁকা জায়গা, তাহলে সিলেন্টেরনের মধ্যে কিছু পরিপাক হবে। সিলেন্টেরনের মধ্যে যে পরিপাক হয় সেটা কি কোষের বাইরে না, তাহলে এটাকে আমরা বলবো বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক। আর এই সিলেন্টেরন থেকে এই কোষগুলো, গ্যাস্ট্রোডার্মিসের যে কোষ আছে, এই কোষগুলো কিছু খাবার গ্রহণ করবে, গ্রহণ করে কোষের মধ্যে যে যে পরিপাক হবে সেইটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এবার আমাকে বলো তো, গ্যাস্ট্রোডার্মিসে তো অনেক কোষই আছে, কোন কোষ খাবার গ্রহণ করবে। দেখো এটা আগে তোমাদেরকে বলেছি, কোন কোষ, পুষ্টিকোষ। গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টিকোষ এই খাবারগুলোকে সিলেন্টেরন থেকে গ্রহণ করবে। কি দিয়ে গ্রহণ করবে, পুষ্টিকোষের দুই ধরনের কোষ ছিল, একটা কর্ণপদীয়, একটা ফ্লাজেলীয়। ফ্লাজেলীয় কি ভেতরে ঢুকাতে পারবে, পারবে না, সেটা যখন সিলেন্টেরনের মধ্যে থাকবে তখনই আন্দোলিত করে এটাকে কি করবে, ছোট ছোট ভাগে ভাগ করবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। বাট ঘনপদীয় যেটা, এটা এই খাবারগুলোকে সিলেন্টেরন থেকে কোষের মধ্যে ঢুকাবে, অন্তঃকোষীয় করবে, তারপরে সেই কোষের মধ্যে কি হবে, পরিপাক হবে। তো খাবার আসলো, খাবার ভেতরে ঢুকলো, বাইরে সিলেন্টেরনের মধ্যে অল্প কিছু পরিপাক হবে। কি পরিপাক হবে সিলেন্টেরনে, সিলেন্টেরনে মেইনলি এই বড় পোকাটা বা বড় খাবারটা ভেঙে 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 ছোট হয়ে যাবে। সেটা কিভাবে হবে, ওই যে পুষ্টিকোষের ফ্লাজেলীয় কোষের মাধ্যমে।
আর কিছু কিছু খাবার চলে যাবে পুষ্টিকোষের ভেতরে। ভেতরে যে কি করবে, ভেতরে যাবে কিভাবে? ক্ষণপদীয় কোষের মাধ্যমে। এখন বাইরে কি হবে, ভেতরে কি হবে, এই জিনিসটা আমরা একটু বলি। তাহলে বহিঃকোষীয় পরিপাক কি, অন্তঃকোষীয় পরিপাক কি, বোঝা গেল? তাহলে বহিঃকোষীয় পরিপাকে কি, এখানে ফ্লাজেলীয় কোষ কাজ করলো। ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় কোষ কি করলো, এটাকে ছোট করে দিল, একদম ছোট ছোট করে দিল। ছোট ছোট করার পরে এটা কি, এটা যান্ত্রিক, এটা কি পরিপাক হলো, এটা একটা যান্ত্রিক পরিপাক হলো। এখনো তো কোনো রাসায়নিক পরিপাক হয়নি। রাসায়নিক পরিপাক কি দেওয়া হবে? এনজাইম দেওয়া হবে। এখন কি এনজাইম এখানে কাজ করে? বহিঃকোষে খুব কম এনজাইম কাজ করে, বাইরে মেইনলি এই যান্ত্রিকটাই হয়। তার বাইরে শুধুমাত্র যে প্রোটিন জাতীয় পদার্থগুলো আছে, এই প্রোটিনটা পেপসিন দিয়ে পলিপেপটাইডে পরিণত হয়। টাইড, এইটা ছাড়া আর কোনো রাসায়নিক পরিপাক এই বহিঃকোষীয় পরিপাকে হয় না। তাহলে কি হলো, বাইরে থেকে গেল, ভেতরে যে চূর্ণ বিচূর্ণ হলো, ছোট হলো, ছোট হওয়ার মধ্যে কিছু প্রোটিন পেপসিন দিয়ে পলিপেপটাইড হয়ে গেল। বাকি সব ঢুকে গেল কোথায়? কোষের ভেতরে। কোষের ভেতরে ঢুকে কোষের ভেতরে সাইটোপ্লাজমে যে এনজাইম গুলো আছে, কি কি এনজাইম আছে? ট্রিপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, আর হচ্ছে লাইপেজ। তাহলে ছোট ছোট যে প্রোটিন গুলো ছিল, প্রোটিন গুলো ভাঙবে হচ্ছে ট্রিপসিন দিয়ে। ট্রিপসিন কিসের উপরে কাজ করবে? প্রোটিনের উপরে। শর্করার উপরে কাজ করবে কে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে শর্করার উপরে কাজ করবে। আর ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থের উপরে কাজ করবে কে? এই লাইপেজ। তাহলে মেইনলি রাসায়নিক পরিপাকটা কোথায় হচ্ছে? এই অন্তঃকোষীয় পরিপাকে কিন্তু রাসায়নিক পরিপাক হচ্ছে। তারপরে পরিপাক হলো, বর্জ্য পদার্থ যা উৎপাদন হবে সবকিছু আবার কোষের ভেতর থেকে সিলেন্টেরনে দিয়ে দিবে, সিলেন্টেরন সেটা বাইরে বের করে দিবে। এই জন্যই তো এটার নাম হয়েছিল কি, ভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। তো এই হচ্ছে খাবার ধরা, খাওয়া, পরিপাক প্রক্রিয়া। এবার সবাই আমাকে বলো কোনো সমস্যা আছে কিনা এটুকুর মধ্যে। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। দেখো, বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? কোষের অভ্যন্তরে সংঘটিত না হয়ে দেহের কোনো গহ্বর বা থলিতে, যেমন এখানে সিলেন্টেরনের মধ্যে হচ্ছিল। আর এটা কি হয়? এটা কোষের অভ্যন্তরে সংঘটিত হয়। এটা কি হয়? কোনো নির্দিষ্ট অঙ্গের সাহায্যে নির্দিষ্ট খাদ্যপথে খাদ্য গৃহীত হয়। হাইপোস্টোম বা মুখছিদ্রের মাধ্যমে কোষিকার সাহায্যে খাবার গ্রহণ করা হচ্ছিল। আর এখানে কি হয়? ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়ায় এই যে ক্ষণপদ তৈরি করে দেখলাম না, দেখাচ্ছি, এই যে ক্ষণপদ তৈরি করে করে যে খাবারটাকে নিজের মধ্যে নিয়ে নিল, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। বা যদি এটা তরল কোনো কিছু নিয়ে নেয় তাহলে সেটাকে বলি পিনোসাইটোসিস। বা সরাসরি যদি চলে যায় সেটা হচ্ছে ব্যাপন। তাহলে অন্তঃকোষীয় কিভাবে হয়? ফ্যাগো, পিনো বা ব্যাপন। গৃহীত খাদ্যের অবস্থান কোথায় থাকে? পৌষ্টিক নালী বা সিলেন্টেরনে থাকে। এটা আমরা অলরেডি দেখেছি। এটা কিসের থাকে? খাদ্য গহ্বরের ভিতরে অবস্থান করে। এই যে খাবারটা পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এখানে ঢুকেছে, তাহলে দেখো খাবারটা একটা গহ্বরের ভিতরে আছে না, এটাকেই বলছে খাদ্য গহ্বর। খাদ্য গহ্বরের ভেতরে অবস্থান করে। এরপরে হচ্ছে এনজাইম। ভিন্ন ভিন্ন গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসৃত হয়। সিলেন্টেরনে যখন ছিল তখন গ্যাস্ট্রোডার্মিসের যেই গ্রন্থি কোষ ছিল, সেই গ্রন্থি কোষ থেকে পেপসিন ক্ষরণ হচ্ছিল। সেই পেপসিন দিয়ে এই বহিঃকোষীয় পরিপাকটা হচ্ছিল। বাট অন্তঃকোষে যখন একটা কোষের মধ্যে ঢুকে গেছে, তখন এনজাইমগুলো কোথায় ছিল? ওই কোষেরই সাইটোপ্লাজমে। তাহলে দেখো, পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম ওই কোষেরই সাইটোপ্লাজম থেকে নিঃসৃত হয়। এরপরে কি? খাদ্য সংবহন তন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পরে বিভিন্ন কোষ কর্তৃক শোষিত হয়। মানে কি, আগে সংবহন তন্ত্র দিয়ে পরিবাহিত হবে, তারপরে শোষিত হবে। এটা কি পাশের সাইটোপ্লাজমে সহজেই চলে যাবে, এটা একদম পাশাপাশি 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 কোষগুলোতে চলে যাবে। বাট যখন সিলেন্টেরনে হবে তখন কি একটা সংবহন তন্ত্র লাগবে। আর বর্জ্য নিষ্কাশন কি বলেছে? নির্দিষ্ট নালীপথে নিক্ষিপ্ত হয়, ওই সিলেন্টেরনের মাধ্যমে মুখ দিয়ে বাইরে চলে যায়। আর এটিকে টিস্যু রসে নিক্ষিপ্ত হয়। সো এই গেল আমাদের বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক। তাহলে বোঝা গেল আমরা খাবার নিলাম, ধরলাম, খেলাম, সিলেন্টেরনের মধ্যে ছোট হলো, আর কিছু পরিমাণে যে গ্রন্থি কোষগুলো ছিল গ্যাস্ট্রোডার্মিসের, সেইগুলো থেকে পেপসিন এসে পলিপেপটাইডে পরিণত হলো। বাকি খাবারগুলো কি হলো? ফ্যাগোসাইটোসিস দিয়ে যে ক্ষণপদীয় কোষ আছে পুষ্টি কোষে, সেটার মাধ্যমে কোষের ভেতরে
ঢুকে গেল। ভেতরে ঢোকার পরে যে সাইটোপ্লাজমে এনজাইম ছিল, কি এনজাইম, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, তিনটা দিয়ে প্রোটিন, শর্করা আর স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয়ে গেল। পরিপাক হয়ে যে অপাচ্য যে অংশটা থাকে সেটা টিস্যু রসে চলে গেল, সিলেন্টেরনের মাধ্যমে বাইরে বের হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের হাইড্রার পরিপাক প্রণালী। হাইড্রায় কিভাবে পরিপাক হয় সেই সব কিছু আছে এইখানে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম হাইড্রার? আমরা হাইড্রার গঠন পড়লাম, তার বহিতকীয় গঠন পড়লাম, বাহ্যিক গঠন পড়লাম, তার ছোট গঠন যেটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সেইটা পড়লাম, তার এপিডার্মিস কি, এন্ডোডার্মিস কি, এই জিনিসগুলো জেনেছি, প্রত্যেকটা কোষের ব্যাখ্যা জেনেছি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, এই যে নিউরোসাইট নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট থেকে যে সূত্রকটা বের হলো, এরপরে ওই নেমাটোসিস্টের কি হবে, বা এরপর ওই পার্টিকুলার নিউরোসাইটের কি হবে? এইটা কি আবার সূত্রকটা ভেতরে ঢুকে যে আবার কাজ করবে? না, এটা কিন্তু সূত্র কখনোই ভেতরে ঢুকে না। একবার যদি কোনো সূত্রক বাইরে বের হয়ে যায়, সেইটা তার দেহ কর্তৃক শোষিত হয়। শোষিত হলে কি হয়ে গেল? কমে গেল না? বাট কমবে না, কারণ এটার কি কোষ আছে, কোন কোষের জন্য এটা পুনরুৎপত্তি হতেই থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে সেই ইন্টারস্টিশিয়াল কোষ 48 ঘন্টার মধ্যে সেই নেমাটোসিস্টটা বা সেই নিউরোসাইটটা আবার নতুন করে তৈরি করে দিবে, যে দেখো তুমি তো এটা খাবার ধরতে বা আত্মরক্ষা করতে নষ্ট হয়ে গেছিল, আমি তোমাকে আবার বানিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, তুমি আত্মরক্ষা করো, তুমি খাবার খাও। সো এই ইন্টারস্টিশিয়াল কোষ আবার নতুন করে 48 ঘন্টার মধ্যে নতুন করে তৈরি করে দেয়, এটা কিন্তু আর ফিরে আসে না। সো আজকের মতো তোমাদের পড়া এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হাইড্রার বাকি যতটুকু আছে, হাইড্রার চলন বাকি আছে, হয়তো হাইড্রার প্রজনন, মিথজীবিতা, এই হাইড্রা নিয়ে বাকি যা যা পড়াশোনা আছে সেইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শেষ করব। আজকের পড়াতে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, বা যদি কোনো সমস্যা ক্লিয়ারও হয় যে না আগে এটা বুঝতাম না, এখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, সো তোমাদের মতামতটা তোমরা কমেন্ট বক্সে জানাও, কোনো প্রবলেম হলে কমেন্টে বা পোস্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হাইড্রা শেষ করবো ইনশাল্লাহ। তখন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।